ফ্রিস্টাইল দুর্নীতির আখড়া, রাজস্ব ফাঁকি, ভাঙ্গা মেরুদণ্ড আর ঋণের বোঝায় কুজো একটি সরকারি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বা বিআরটিসি। তথ্য উপাত্ত আর অনুসন্ধানী গল্পে খোঁজ আজ আপনাদের সামনে তুলে ধরবে কেন, কিভাবে অমিত সম্ভাবনাময় খাতটি মুমূর্ষ। ভূমিকা ভ্রমণ এখানেই শেষ। এবার চলুন সবাই মিলে অনুসন্ধানের চরকায় তেল ঢালা যাক। অনুসন্ধানের অতলে ডুব দেবার আগে বিআরটিসির জন্ম কথা জানাতে চাই। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি একটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। 1961 সালে সড়ক পরিবহন কর্পোরেশন অধ্যাদেশ নম্বর 7 মোতাবেক আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। তখন বাসের সংখ্যা ছিল মাত্র 4টি। এবার গ্রাফিক্সবন্দি তথ্যপাত্রে জানিয়ে দেই বিআরটিসির বাসের হিসেব নিকেশ। বিআরটিসির বহরে বর্তমানে বাস রয়েছে 1520টি, রাস্তায় চলছে 1040টি বাস, 480টি বাস অচল হয়ে ডিপোবন্দি। বেসরকারি খাতে লিজে বাস চলছে 95টি, আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ভাড়া খাটছে বিআরটিসির 115টি বাস। সচল বাসের পরিসংখ্যানের পর এবার অচল বাসের সংখ্যাটাও মগজে নিয়ে নিন। এতক্ষণ যেসব বিকলাঙ্গ বাসগুলোর কথা বলছিলাম সেগুলোর সবই একতলা বিশিষ্ট। এবার দোতলা, শীততাপ নিয়ন্ত্রিত আর আর্টিকুলেটেড বাসগুলোর বিকলতার পরিসংখ্যান। গ্রাফিক্সবন্দি তথ্য উপাত্তের পরের ধাপে বাস ডিপো পরিদর্শন। শুরুতেই আপনাদেরকে নিয়ে যাব মতিঝিল বাস ডিপোতে, যেখানে আপনারা দেখতে পাবেন লাখ লাখ টাকার লাল টুকটুকে বাসগুলোর মৃতদেহ আর ধ্বংসাবশেষ। দেশের 18টি বিআরটিসি বাস ডিপোর মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ মতিঝিল বাস ডিপো। বিআরটিসির বাসে ওঠা যতটা সহজ, ঠিক ততটাই কঠিনের ডিপোতে ঢোকা, যার কারণে প্রথমে খোঁজ টিমের ডিপোতে ঢোকা ঠেকাতে উঠে পড়ে লাগেন এখানকার কর্মকর্তা কর্মচারীরা। অবশেষে ডিপোর লোকজনদেরকে হতাশ করে কৌশলী খোঁজ টিম ঢুকে পড়ে মতিঝিল ডিপোতে। বিশাল আকার আকৃতির এই ডিপোতে বাসের সংখ্যাও বেশ। বাসগুলোর শরীর ঝকঝকে চকচকে, গায়ের রং এখনো লাল টুকটুকে। উপরের এই ফিটফাট দেখে কাককে কোকিল ভাববেন না। ঝকঝকে এই বাসগুলো কিন্তু আসলে অকেজো বা নষ্ট। অঙ্কের হিসেবে যার সংখ্যা প্রায় 50-এরও বেশি। অভিযোগকারীরা বলছেন এসব গাড়ির শুধু বডি রেখে যন্ত্রপাতি বিক্রি করে ফেলা হয়েছে। অভিযোগ রয়েছে টায়ার পরিবর্তনের ভুয়া বিল করেও অনেক টাকা হাতিয়ে নিচ্ছে বিআরটিসির অসাধু কিছু কর্মকর্তা। এছাড়া এ ডিপোতে ট্রিপ ফাঁকির অভিযোগও প্রকট। অভিযোগের যুক্তি খণ্ডনের জন্য এখানকার ম্যানেজার নায়াব আলীর সাথে কথা বলার চেষ্টা করা, কিন্তু তার ভাগ্য হয়তোবা সুপ্রসন্ন। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না নায়াব আলীকে। তবে ক্যামেরার চোখে বন্দী হয় মতিঝিল বাস ডিপোর অসহায় বাসগুলোর দুঃখগাথা। মতিঝিলের পর এবারে আপনাদের জানাবো গুলিস্তান বিআরটিসি কেন্দ্রীয় বাস টার্মিনালের হাল হকিকত। এই টার্মিনালে প্রায় সব বাস অর্থাৎ 90টি বাস দীর্ঘমেয়াদী ইজারায় চলে। অকেজো বাসগুলোকে ইজারাদাররা গাড়ি প্রতি 3 লাখ টাকা জামানত দিয়ে নিয়ে আসে। তারপরে বাসগুলি 15 থেকে 20 বছর চলে রাস্তায়। এই তথ্যগুলো খোঁজের মনে একটি প্রশ্নের জন্ম দেয়। বিআরটিসির কাছে থাকলে যে বাসগুলো মাত্র 5 বছরে নষ্ট হয়ে যায়, সেই বাসগুলো ইজারা দিলে কিভাবে 15 থেকে 20 বছর চলে? এই প্রশ্নের উত্তর অবশ্য দিয়েছেন একজন ইজারাদারি, যেটা শুনলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে। বিগত দিনের কিছু অফিসার আছে আপনাদের, এগুলা চোর ছোট্টরা এগুলো খায় মনে করে আপনার ঢাকার বাইরে মনে করে গেছে। আমি তো মনে করি হ্যাঁ তথ্য একটা আছে। খোঁজের পরবর্তী অনুসন্ধান গন্তব্য মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপো। এই ডিপোতে বাস আছে 28টি। প্রথমে সুরতহাল দেখে নিন বাসগুলোর অবস্থা কেমন।
কাগজ কলমে এই ডিপোর ২৮টি বাস চলে বিআরটিসির নিজস্ব ব্যবস্থাপনায়, কিন্তু অভিযোগ আছে টাকার লোভ দেখিয়ে ম্যানেজারকে হাত করে এ বাসগুলো নাকি দালালদের মাধ্যমে পরিচালিত হয়। অভিযোগের সত্যতা প্রমাণে খোঁজাখুঁজির এক পর্যায়ে খোঁজের কাছে ধরা দেয় একজন। তার কাছ থেকেই শুনুন কেমন চলছে মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপো। যারা জানে তারা মুখ খুলতে চায় না। একজন যে কন্ট্যাক্ট নিচ্ছে মূলত আসলে অফিসিয়াল কত কন্ট্যাক্ট আছে এটা কিন্তু অনেকে জানছে না, তাদের নিজের ইচ্ছা মতো কাজ করতে দালালের মাধ্যমে তারা কন্ট্যাক্ট নিচ্ছে। ভাড়া ধরতে হবে যে আমার একজন গাড়ি দরকার, দেখা গেল যে আসলে অরিজিনালে যা গাড়ি পাবে তারা পাচ্ছে না, টাকা বেশি দিয়ে সে পাচ্ছে। অভিযোগের সত্য মিথ্যে জানতে টিম খোঁজ এ ডিপোর ম্যানেজার মাসুদ আলমের কাছে ধর্ণা দেয়, কিন্তু তিনি হেড অফিসের অনুমতি ছাড়া কোনো তথ্য দিতে নারাজ। বাহ, কি হেড অফিস ভক্ত ম্যানেজার তিনি। বিষয়টা হচ্ছে যে আমি কোনো কথাই বলতে পারবো না, যেহেতু আমাকে হেড অফিস থেকে কোনো পারমিশন দেওয়া নাই। কথা ছিল অন্তত 10 থেকে 15 বছর সেবা পাওয়া যাবে, কিন্তু 5 বছরও যায়নি। চীন থেকে কেনা 275টি বাসের মধ্যে 115টি সম্পূর্ণ অচল। 2011 সালে কোরীয় সরকারের ঋণে কেনা 255টি বাসের মধ্যে 4 বছরে বিকল 40টি। তথ্যগুলো আপাতত মন এবং মগজে গেঁথে নিন। প্রথম বিরতির বাধা টপকে বিকলাঙ্গতার কারণ ব্যাখ্যা করব। স্বাধীনতা পরবর্তী প্রায় 35 বছরে অযত্ন আর অবহেলায় বিআরটিসি এতটাই ভেঙে পড়েছিল যে এখন সোজা হয়ে দাঁড়াতে বেগ পেতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এর কারণ দুটি, একটি দুর্নীতি আর অন্যটি ভুল নীতি। 2010 সালে 113 কোটি 63 লাখ টাকায় চীন থেকে কেনা হয় 275টি সিএনজি বাস। লক্ষ্য ছিল পরিবেশ দূষণ কমানো, আর এই প্রজেক্টে সিএনজি চালিত বাস কেনায় বিআরটিসিকে 95 কোটি টাকা ঋণ দেয় এনডিএফ। সবশেষ তথ্য অনুযায়ী 115টি বাস পুরোপুরি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। এর মধ্যে রাজনৈতিক সহিংসতার আগুনে পড়ে অচল হয়েছে 4টি, বড় দুর্ঘটনায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে আরও 4টি, বাকিগুলো রক্ষণাবেক্ষণের অভাবে অচল হয়েছে। এবার দেখুন কোরিয়া থেকে আমদানি করা বাসগুলোর কি অবস্থা। কোরিয়া সরকারের ঋণে 2011 সালে 255টি বাস কেনে বিআরটিসি। এর মধ্যে 100টি এসি ও 155টি নন এসি। এতে ব্যয় হয় প্রায় 243 কোটি টাকা। দুটি নন এসি বাস শিক্ষা প্রতিষ্ঠানকে উপহার হিসেবে দেওয়া হয়। বাকি 253টি বাস রয়েছে বিআরটিসির বহরে। এর মধ্যে সচল 213টি। কোরিয়া থেকে কেনা বাসগুলো রক্ষণাবেক্ষণে গত 3 বছরে কোনো অর্থ ব্যয় করেনি বিআরটিসি। ফলে নানা সমস্যা দেখা দিয়েছে এসব বাসে। অচল হয়ে পড়েছে 40টি বাস। দরকার প্রায় 300 জন মেকার, কিন্তু আছে মাত্র 67 জন, যাদের প্রতিদিনের বেতন মাত্র 75 টাকা। তাদের হাত ধরেই চলছে কল্যাণপুর বাস ডিপোর বাস রক্ষণাবেক্ষণ। এছাড়া অভিযোগ উঠেছে নতুন বাস কেনার পরে বিদেশে ট্রেনিং নেওয়ার সময় গুটিকতক মেকার ড্রাইভারের পাশাপাশি ফাও যাচ্ছেন মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা। অভিযোগ আমলে নিয়েই এবার খোঁজের যাত্রা কল্যাণপুর ডিপোতে। প্রথম দিন ডিপোতে ঢুকতে দেয়নি কর্মচারীরা। ক্যামেরা অন করতেই ক্যামেরায় হাত দিয়ে বন্ধ করে দেয় তারা। বলেন গেট পাস লাগবে, হেড অফিস থেকে অনুমতিপত্র নিয়ে আসেন, ইত্যাদি ইত্যাদি। কিছুটা হতাশা নিয়ে ফিরে এসে হেড অফিসের অনুমতি নিয়ে দ্বিতীয় দিন আবারও কল্যাণপুর। বিআরটিসি বাসগুলো দিন শেষে রাখা হয় এখানে। ডিপোর এক পাশে চলাচল উপযোগী বাস, অন্য পাশে বিকল বাসগুলো দাঁড়িয়ে আছে সারি সারি। গা ঘেঁষে উঠেছে আগাছা। দূর থেকে দেখে বোঝারই উপায় নেই চলাচলের ক্ষমতা রয়েছে এসব পরিবহনের। গায়ের লাল রং এখনো চকচকে, আঁচড় লাগেনি কোনো, কিন্তু ভিতরের অবস্থা ভিন্ন, খালি খোসা পড়ে আছে। ইঞ্জিন, টায়ার কিচ্ছু নেই। এই ডিপোতে বাস রয়েছে 232টি, এর মধ্যে 144টি সচল। তার মধ্যে 32টি বাস নিজস্ব ব্যবস্থাপনায় চলে, বাকিগুলো স্টাফ বাস। 6টি এসি গাড়ির মধ্যে 2টি চট্টগ্রাম কক্সবাজার, 2টি কুষ্টিয়া কুমারখালী, 2টি গুলিস্তান টু কোটালীপাড়া, আর দীর্ঘমেয়াদী ইজারায় 19টি বাস চলে।
এই বাস ডিপোর ম্যানেজার মনিরুজ্জামান, তার কাছে প্রশ্ন ছিল কেন বাস দ্রুত নষ্ট হয়ে যায়। আমরা কোনো রকম আর কি জোরাদারি দিয়ে বাইরে থেকে হায়ার করে লোকজন এনে করতেছি। এখন আপনি বিআরটিসির যে স্যালারি স্ট্রাকচার, তাতে একজন মেকানিক্স ইনিশিয়াল স্টেজে যখন ঢুকবে তখন তার বেতন হয় 5 থেকে 7 হাজার টাকা। 6,000 টাকা বেতনে একজন এসির মিস্ত্রি আসবে বিআরটিসিতে, সার্কুলার দিলেও তো পাবে না। ডিপোটিতে অকেজো গাড়ির জন্য ভালো গাড়ি রাখার জায়গা নেই, তবুও গাড়ি আমদানি করছে কর্তৃপক্ষ। গাড়ি আমদানির পর ট্রেনিংয়ে যায় কে বা কারা? বিআরটিসির হিসাব অনুযায়ী আমার এখানে মেকানিক্স থাকার কথা ছিল আপনার 259 জন, সেখানে আমার মেকানিক্স আছে মাত্র 67 জন, 192 জন মেকানিক্স নাই। আলাপচারিতার শেষ দিকে নিজেদের অসহায়ত্বের সাতকাহন শোনানো শুরু করলেন ম্যানেজার মনিরুজ্জামান। সত্য, ওইখানে যারা মাসেলম্যান তাদের কি দিতে হয়? চাঁদা কে নিতে পারে? যে আমার থেকে সবল সেই তো আমার কাছে চাঁদা নিতে পারে, আমার থেকে দুর্বল কেউ তো আর আমার কাছে চাঁদা নিতে আসবে না, চাইলেও আমি দিব না। সে হোক আইন প্রয়োগকারী সংস্থার লোক, সে হোক স্থানীয় রাজনৈতিক পরিচয়ের কোনো ব্যক্তি। সুরতহালের পর পোস্টমর্টেম, অর্থাৎ এবার কল্যাণপুর বাস ডিপোতে ইজারা খাতে দুর্নীতি আর রাজস্ব ফাঁকে কিছু খণ্ডচিত্র তুলে ধরব। কল্যাণপুর বাস ডিপোর 16টি বাস মানিকগঞ্জ জেলা যুবলীগের সেক্রেটারি ও লিল্টু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তানজিম আহমেদ লিল্টু দৈনিক 1005 টাকা হারে ইজারায় চালাচ্ছে, তার মেয়াদও প্রায় শেষ পর্যায়ে। এই অবস্থায় শরীফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাজী শরফুদ্দিন 1300 টাকা হারে গাড়িগুলো ইজারা পাওয়ার জন্য আবেদন করে, কিন্তু তার আবেদন না মঞ্জুর করে পূর্বজনকেই 1005 টাকায় আবারও ইজারা দেওয়া হয়, যার ফলে বছরে 57,600 টাকা রাজস্ব হারাচ্ছে বিআরটিসি। এছাড়া কল্যাণপুর বাস ডিপোর 16টি একতলা টিসি বাস ইজারা দেওয়ার 2 মাস পরও কারখানায় পড়ে আছে, এতে করে রাজস্ব হারাচ্ছে কর্তৃপক্ষ। এই বাসগুলির জন্য মেসার্স গোলাম মুস্তফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম মুস্তফা সেপ্টেম্বরের 16 তারিখ আবেদন করেন। 15 দিনের মধ্যে অর্থাৎ 1 অক্টোবর চুক্তি সম্পাদন করার কথা থাকলেও চুক্তি হয় গত নভেম্বর মাসের 8 তারিখ। সময়মতো গাড়ি মেরামত না করে আমদানিকারী গাড়ি না নেয়ায় রাজস্ব হারাচ্ছে বিআরটিসি। প্রতিটি বাস কিনতে গুনে গুনে খরচ হয়েছিল 1,03,00,000 টাকা। বয়সসীমা ছিল 15 বছর, কিন্তু চলেছে মাত্র 8 বছর। বলছি ভলভো বাসের কথা। বাংলাদেশের সড়ক পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে এই বাসগুলো আমদানি করা হয়েছিল, কিন্তু বাঙালির কপালে সুখ বেশিদিন স্থায়ী হয় না, তাই ভলভো প্রজেক্ট এখন অতীত বাস্তবতা। 2002 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে সুইডেন থেকে আনা হয় উন্নত মানের ভলভো বাস। সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি সিডার অর্থায়নে 61 কোটি টাকা ব্যয়ে 50টি ভলভো বাস আমদানি করা হয়। এই বাসগুলোর এক একটির দাম 1,03,00,000 টাকা। চলুন বাসগুলোর বর্তমান অবস্থা দেখে আসি। অবহেলা আর অযত্নের কারণে ভলভো বাসগুলো মেরামত করার মতো অবস্থাতেও এখন আর নেই, পড়ে আছে মিরপুর ও গাজীপুরে বিআরটিসির ডিপোতে, এখন ভাঙাড়ি হিসাবে নিলামে বিক্রির অপেক্ষায়। সুইডেন থেকে আমদানি করা বাসগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয়েছিল 15 বছর, কিন্তু 8 বছর না যেতেই পরিত্যক্ত হয়ে গেছে কোটি কোটি টাকায় কেনা বাসগুলো। 40টি অকেজো বাসের 17টি 2008 সাল থেকে চলে না। 2009 সালে এসে অকেজো বাসের সংখ্যা দাঁড়ায় 24-এ, তারপর ধীরে ধীরে বাকিগুলো বিলীন হয়ে যায়। বিআরটিসির প্রতিবেদনে বলা হয়, ভলভো বাসগুলো 2004 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে 6,000 কিলোমিটার চলেছে। সে সময় প্রতি বাসে বছরে 7,20,000 যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু 2004 সাল পর্যন্ত প্রতি বাসে যাত্রী পরিবহন করা হয় মাত্র 3,14,800 জন। বিশেষজ্ঞরা বলছেন মূলত 2টি কারণে ভলভো প্রজেক্টের অকাল মৃত্যু হয়েছে। 1, নতুন বাস কেনায় আগ্রহ বেশি, আর 2, রক্ষণাবেক্ষণে ব্যাপক গাফলতি। 5 বছরের লোকসান 340 কোটি টাকা, সরকারের কাছে দেনা 69,000 কোটি টাকা, অনিয়মিত বেতন ভাতা। বিশ্লেষকরা বলছেন বেসরকারি পরিবহন খাতকে বাড়তি সুবিধা দিতে অনেকটা বটবৃক্ষ নয়, বনসাই বানিয়ে রাখা হয়েছে বিআরটিসিকে। দ্বিতীয় বিরতির বিরহ শেষে
সেই গল্প। বারোশো বাসের মধ্যে 300 বাস নষ্ট, তারপরও ঋণ নিয়ে ভারত থেকে 400 কোটি টাকায় 500 বাস কেনার প্রক্রিয়া চলছে। কিন্তু সবচেয়ে মজার পরিসংখ্যান হলো বিআরটিসির বাসের সংখ্যা যত বেড়েছে ততই বেড়েছে লোকসানের অঙ্ক। এবার সেই লোকসান সমীকরণ জানাবো আপনাদেরকে। বর্তমানে বিআরটিসির কাছে সরকারের পাওনা ৬৮,৮৫১ কোটি টাকা, যা সম্পূর্ণই বিদেশি ঋণের টাকা। বিআরটিসি এ টাকা পরিশোধ করতে না পারায় সুদসহ তা বর্তেছে সরকারের ওপর। এরই মধ্যে সময়মতো পরিশোধ না করায় ৬১,৩৮৭ কোটি টাকার ঋণ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এবার দেখুন বিআরটিসির লোকসানের সমীকরণ। লাভ লোকসানের পরের ধাপে আবারও ডিপো পরিদর্শন। মিরপুর বিআরটিসি ডিপো। এ ডিপো রাজস্ব বাকি ৯৪ লাখ টাকা। জয় নামে একজন ইজারাদারের কাছে এত টাকা পড়ে আছে, কিন্তু কেউ দেখাননি বিষয়টি। এদিকে কর্মচারীদের 4 মাসের বেতনও বাকি মিরপুর ডিপোতে। এই ডিপোতে ১৭৬টি গাড়ি থাকলেও মাত্র ৯৬টি সচল, আর বাকি ৮০টি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এই ডিপোতে মাসে প্রায় ১৪ লাখ টাকা গাড়ি মেরামত বাবদ খরচ হয়। অক্টোবর মাসে এই ডিপোয় আয় হয়েছে ১,২৫,২৭,৮৩৯ টাকা, আর ব্যয় হয়েছে ১,১৮,৫০,৭৮৬ টাকা। এই ডিপোর ম্যানেজার জানান, মেকার কারিগরদের বেতন কম হওয়ায় ভালো মানের কারিগর কম, যার কারণে নানা সমস্যা হয় আর গাড়ি থাকে অপরিষ্কার। প্রতিটি ডিপোর মতোই মিরপুর ডিপোতেও ঝকঝকে গাড়ির বডিগুলো রয়েছে, কিন্তু ভেতরে কিচ্ছু নেই। সারি সারি গাড়িগুলো পড়ে আছে মৃতপ্রায় অবস্থায়। আসলে দোষ মেকানিক্সের কোনো কিছু না, অথরিটির দোষ। অথরিটি সঠিকভাবে মেনটেন্স করতে পারে না, কিন্তু এই ঋণের বোঝা আমাদের কাঁধে নিয়ে চাপায়। এক ম্যানেজার, আপনি আসলে ডিপোর ম্যানেজার হিসেবে 4 মাস বেতন বকেয়া ফেলা গেল, আপনার কিন্তু বেতন বাকি নাই। কারিগর আছে ডেইলি বেসিস এবং ধরে হচ্ছে 60 জন, তাতে করে যে গাড়ি, তাতে করে এটা পর্যাপ্ত না, আরও দরকার। এবার আরও একটি দুঃসংবাদ জানাতে চাই। বিআরটিসির একটি সর্বাধুনিক কারখানা ছিল, যেখানে শুধু অচল গাড়িকে সচল নয় পুরোপুরিভাবে ঠিকঠাক করা সম্ভব। কিন্তু গত প্রায় 15 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় বন্ধ পড়ে আছে কারখানাটি। এবার সেই কারখানার গল্প। কারখানার তথ্য দেবার আগে এখানকার ডিপোতে কতটি গাড়ি আছে, সেগুলো কিভাবে চলে তার তথ্য জানাবো। এই ডিপোতে ৬৬টি গাড়ি আছে, তার মধ্যে 12টি অকেজো। এবার আসা যাক রাজস্ব বাকির বিষয়ে। এই ডিপোতে রাজস্ব বাকি 5 লাখ টাকা, আর কর্মকর্তা কর্মচারীদের বেতন 16 লাখ। এই ডিপোতে কারখানার অধীনে 96টি অকেজো বাস রয়েছে, তার মধ্যে 23টি ভলভো। বাসগুলোর গায়ে লতা পাতা উঠে গেছে, মনে হচ্ছে কোনো বনের ভিতর পড়ে আছে। কোনোটিতে ইঞ্জিন আছে, আবার কোনোটিতে নেই। কিছু আছে আগুনে পোড়া বাস। এভাবেই সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে এখানে। এবার মেরামত কারখানাটির কথা বলি। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই কারখানাটিতে রয়েছে পরিকল্পিত এক ব্যবস্থা। কর্মকর্তা কর্মচারীদের বাসা বাড়ি থেকে শুরু করে ক্যান্টিন, সব ধরনের সুযোগ সুবিধা আছে কারখানাটিতে। জাপানিদের হাতে গড়া এই কারখানাটি নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা। অ্যাসেম্বলিং থেকে শুরু করে বডি ও পেইন্টিং সব কাজ করার জন্য কারখানাটিতে দামি দামি সব যন্ত্রপাতিও রয়েছে। কিন্তু অযত্ন আর অবহেলায় পড়ে আছে সব যন্ত্রপাতি। ভিতরে পরিবেশ যেন ভুতুড়ে। ১৯৯৫ সালে কারখানাটি আবারও চালু হলেও ২০০০ সাল পর্যন্ত চলে, তা আবারও বন্ধ হয়ে যায়। এ সম্পর্কে দায়িত্বে থাকা জিএম মেজর আশরাফ আলী জানান, এই কারখানাটির মতো দ্বিতীয় কোনো কারখানা এর আগে দেশে ছিল না। এত মূল্যবান সম্পদ অকাতরে নষ্ট হয়ে যাচ্ছে, তবুও চালু করার কোনো পরিকল্পনাই নেই। প্রত্যেকটা জিনিস সংযোজন এবং টেস্টিং করার মতো আলাদা আলাদা ল্যাব আছে, যেমন ইঞ্জিন অ্যাসেম্বলিং ল্যাব। তারপর আমরা ইঞ্জিনটাকে যে টেস্ট করব, যে টেস্ট বেঞ্চ, সেটাও কিন্তু এখানে আছে। আমার যে মেরামত যে পলিসি ছিল, এটা কেন্দ্রীয় থেকে ভাগ করে বিকেন্দ্রীকরণ করা হলো। পরবর্তীতে
তারা দূরে যে ডেপোগুলো ছিল ওরা এখানে গাড়ি পাঠানো বন্ধ হলো, ফলে এটা আস্তে আস্তে অকার্যকর হয়ে গেল। তদুপরি এখনও যদি আমরা এই ওয়ার্কশপটা চালু করতে পারি, আমরা যে সার্ভিসটা পাবো, এতে আমার ধারণা যে বিআরটিসি অনেক উপকৃত হবে এবং অনেক সরকারি অর্থের, যেটা আমার জনগণের অর্থের, অনেক সাশ্রয় হবে। গাজীপুরের কারখানা পরিদর্শন শেষে ঢাকায় ফিরে এ সম্পর্কে খোঁজ কথা বলে বিআরটিসির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সাথে। আর এখন যে বাসগুলি আনতেছে এই বাসগুলির ডানার উপরে নিয়ে আসতেছে এবং এই বাসগুলি একটা অকার্য বাস। এই বাসগুলি আনার পিছনে গভর্নমেন্টের কোনো ব্যক্তির এটা স্বার্থ থাকতে পারে, কিন্তু এই বাসগুলি বিআরটিসির কোনো লাভ হবে না। এই বিআরটিসির উচিত বলবোর মতো উন্নত মানের বাস আনা এবং তাদের মেনটেনেন্স করা। সবশেষে বিআরটিসির চেয়ারম্যানের মুখোমুখি হয় টিম খোঁজ। খোলামেলা আলোচনার প্রথমেই বিআরটিসির দুর্নীতি সম্পর্কে জানতে চাওয়া হয়। সবগুলো মুদি দোকানে সব পয়সা কিন্তু আপনার বাক্সে ডুববে না, কাঁচা পয়সা তো এটা। তো যে আমাদের যে কন্ট্রাক্টর আছে এখানে তো 100 টাকা আয় হলে সে 98 টাকা হিসাব দিয়ে বলবে যে 2 টাকা আসে না। এই দুর্নীতিতে আপনি 100% আপনি আশা করার খুব কঠিন। আর ওইভাবে একেবারে এই যে দুর্নীতির একেবারে আস্থা করে পরিণত বলা যাবে না, কিছুটা ওরকম আছে। তিনি জানান, বর্তমান অবস্থা আগের চেয়ে অনেক ভালো, তবে এখনও অনেক ক্ষেত্রে মালিক সমিতির কাছে জিম্মি বিআরটিসি। আমার বিআরটিসির কিন্তু আইনেই বলা আছে আমি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় গাড়ি চালাতে পারি, কিন্তু মালিক সমিতির সব রাস্তায় আমার গাড়ি চালাতে দেয় না। রুট লাভজনক যে রুট সে রুটে গাড়ি চালাতে দেয় না। উদাহরণ হিসাবে বলি, ঢাকা ময়মনসিংহ 4 লেন করা হচ্ছে। ময়মনসিংহে আমি চেষ্টা করছি ডিপো করার জন্য, যাতে ময়মনসিংহে গাড়ি চালাতে পারি, ওখানে কিন্তু আমাকে আরাম হয়। তো আমাদের গভর্নমেন্ট তো এই রিস্ক অনেক সময় নেয় না, মালিক সমিতিকে বিগড়িয়া হরতাল ধর্মঘটে ফেলাই দেওয়া, জনগণকে সে জিম্মি করে ফেলবে। এই জন্য অনেক ক্ষেত্রে বিআরটিসিকে বলে তুমি চুপ থাকো, থামো। চেয়ারম্যান বলছেন বিআরটিসি দুর্নীতি মুক্ত হবার পথে, কিন্তু অন্যদিকে খোদ মন্ত্রী বলছেন বিআরটিসি দুর্নীতির আখড়া। দুটির মধ্যে কোনটি সত্য বুদ্ধিমান দর্শক মাত্রই নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। তবে খোঁজ বলছে দুর্নীতি, স্বজন প্রীতি আর কমিশন বাণিজ্য বন্ধ করা গেলে এখনও রুগ্ন বিআরটিসিকে সুস্থ করা সম্ভব। রুগ্ন বিআরটিসি সুস্থ হোক আর বদলাক গণপরিবহনের ভাগ্য, এই আশাবাদ রেখে বরাবরের মতো যাবার বেলায় বলি, আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি। প্রযোজক খোঁজ, বাড়ি 47, সড়ক 116, গুলশান 1, ঢাকা 1212। এই ঠিকানায় সতর্ক থাকুন, অনুসন্ধানীর চোখ রাখুন সবখানে। শুধু চোখ নয়, মন এবং মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা।